আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের রক্তের রং। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ মার্চ 1973 সাল। পার্ট 3। হ্যান্ডব্যাগে মেইলি টুকিটাকি জিনিস আর রানার দেওয়া 50 টাকার নোটটা ছাড়া কিছুই নেই। মেয়েটি সম্পর্কে জানা গেল না কিছুই। গায়ে হাত দিয়ে টের পেল রানা ঘন্টা খানেক আগে মারা গেছে মেয়েটা। রিগর মর্টিস শুরু হতে দেরি আছে, কিন্তু শরীরটা ঠান্ডা হয়ে আছে। রানা সুটকেস ডেস্কের ড্রয়ারে যত কাগজপত্র, বিছানার তলা এবং মেঝেতে বিছানো কার্পেটের তলা তন্ন তন্ন করে চার্জ করা হয়েছে। এই ব্যাপারে বিশেষ মাথা ঘামালো না সে। হাজার খুঁজেও কিছুই পাওয়া যাবে না জানে রানা, কিন্তু আপত্তিকর কিছু রেখেও তো যেতে পারে রানাকে বিপদে ফেলার জন্যে। কেবিনের প্রত্যেকটা জিনিস পরীক্ষা করলো রানা সুশৃঙ্খলভাবে। না, কিছুই প্ল্যান করে রেখে যায়নি। আর তাই একটা চুরুটের টুকরো পাওয়া গেল শুধু ঘরের কোণে। একটা সিগারেট ধরিয়ে বাতিটা নিভিয়ে দিয়ে বসে পড়ল রানা খাটের কিনারে। কেন হত্যা করা হলো এই অসহায় মেয়েটিকে? কারা করল কাজটা? প্রশ্ন করা হয়েছিল মেয়েটাকে। কি প্রশ্ন? আব্বাস মির্জার আসল পরিচয় কি? কোথায় গিয়েছে সে? সে যখন আব্বাস মির্জাকে ছদ্মবেশে ওর বোটে করে শহরে যেতে দিয়েছে, তখন কিছু জানি না বললে চলবে না। নিশ্চয়ই সব জানে সে। আগে থেকে প্ল্যান করা ছিল সবকিছু। বুদ্ধ মূর্তির পায়ের কাছে যে মোটা লোকটাকে বসিয়ে রেখেছিল রানা, কাজটা তারও হতে পারে। জ্ঞান ফিরে পেয়ে হয়তো সোজা চলে এসেছে এই ইয়টে। রানাকে না পেয়ে প্রতিশোধ নিয়ে গেছে এই মেয়েটির উপর। রানাকে হারিয়ে ফেলেছে সে। এই অপরাধ ডাকবার জন্য করতে পারে কাজটা। ছদ্মবেশ ধারণ করে ওদের ফাঁকি দিতে পারেনি রানা। তার মানে নিশ্চয়ই আশেপাশের কোনো জাহাজ থেকে ইনফ্রারেড লেন্স লাগানো বিনকুয়েলার চোখে লাগিয়ে নজর রাখা হয়েছিল ওর ওপর। রানাকে ইয়ট ছেড়ে যেতে দেখেছে ওরা, ফিরে আসতেও দেখেছে। আচ্ছা, ওকে পুলিশের ঝামেলায় ফেলবার কৌশল নয় তো এটা? কয়েক সেকেন্ড চিন্তা করলো রানা কথাটা নিয়ে, তারপর বাদ দিয়ে দিল সম্ভাবনাটা। আর যাই হোক, ওকে পুলিশি ঝামেলায় ফেলবে না উসেনের দল। এর মধ্যে আবার তৃতীয় কোনো দল নেই তো। সোফিয়া মেয়েটাকে যতদূর মনে হয় উসেনের দলের নয়। হলে সামান্য কথায় ওর চেহারা ফ্যাকাশে করে দেওয়া সম্ভব হতো না রানার পক্ষে। কাজটা কি মেয়েটার দলের লোকের বোঝা যাচ্ছে না, তবে এমন কারো রানার সত্যিকার পরিচয় জানা যাদের জন্য অত্যন্ত জরুরি। যাক, আগের কাজ আগে। উঠে পড়ল রানা, দড়ি খুলে ছেড়ে দিল নৌকাটা। জোরে একটা ঠেলা দিল পা দিয়ে। অন্ধকারের বুকে মিলিয়ে গেল সেটা স্রোতের টানে। এইবার মেয়েটাকে বিদায় করতে হবে, তারপর প্রস্তুত থাকতে হবে আক্রমণ ঠেকাবার জন্যে। রানা জানে আক্রমণ আসবেই। ইয়ট ছেড়ে শহরে যাবার কারণ জানতেই হবে ওদের। অবলীলায় তুলে নিল রানা মেয়েটিকে পাজা কোলা করে। বিছানার চাদরে রক্তের ছোপ দেখতে পেল সে, লাল থকথকে রক্ত। হঠাৎ ভয়ঙ্কর একটা আক্রোশ ফুসে উঠল রানার বুকের ভেতর। ধপ ধপ করছে মাথার মধ্যে শিরাগুলো। বুকের ভেতর প্রচন্ড গর্জন করে উঠল যেন একসাথে 4টে ক্রুদ্ধ বাঘ। দাঁতে দাঁত চেপে চোয়াল ব্যথা হয়ে গেল ওর। নিজেকে ধরে রাখতে পারছে না নিজের মধ্যে। অনেক কষ্টে সামনে নিল রানা। প্রচন্ড আক্রোশটা রূপ নিল শীতল এক ভয়ঙ্কর হিংস্রতা। ধীর পায়ে চলে এলো রানা ইয়টের পিছন দিকটায়। লাইফ বোটের পাশে মৃত দেহটা শুইয়ে দিয়ে ব্লাউজ আর সারং খুলে ফেলল। দ্রুত হাতে কাপড় পরালো সে মৃতদেহে। তারপর হাত ধরে নামিয়ে দিল নিচে। আওয়াজ না করে যতটা সম্ভব আস্তে ছেড়ে দিল হাত দুটো। ছোট্ট একটা ছপাত শব্দ করে তলিয়ে গেল শরীরটা খাড়াভাবে। কোথাও বেঁধে না গেলে খুব সম্ভব 21 মাইল দূরে গাল্ফ অব মার্তাবানে ভেসে উঠবে লাশটা আগামীকাল।
লাশটা নামাতে গিয়ে ডেকের কিনারে শুয়ে পড়তে হয়েছিল রানাকে। কান পেতে শুয়ে রইল সে আরো 1 মিনিট। ইয়টের গায়ে ছোট ছোট ঢেউয়ের মৃদু চাপড়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। এবার চাদরের রক্ত ধুয়ে ফেললেই সমস্ত প্রমাণ নিশ্চিহ্ন হয়ে যাবে। উঠতে যাচ্ছিল রানা, হঠাৎ স্থির হয়ে গেল। আসছে। অস্পষ্ট একটা কুল কুল শব্দ কানে এসেছে রানার। সাঁতার কেটে আসছে কেউ। হাত 10 দূরে আছে এখনো, কিন্তু শুনতে ভুল হয়নি রানার। এদিকেই আসছে। ক্রুর এক টুকরো হাসি ফুটে উঠল রানার ঠোঁটে। নিঃশব্দে সরে গেল সে লাইফ বোটের আড়ালে। আসুক। দুটো মৃতদেহ চলে যাবে একই জায়গায়। জুতোর গোড়ালি থেকে ছোট্ট ছুরিটা চলে এলো রানার ডান হাতে। ফোঁস ফোঁস নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে রানা। দড়ি বেয়ে উঠে আসছে লোকটা। আবছা মতো দেখা যাচ্ছে মাথা আর কাঁধ। 2 হাতে ভর দিয়ে উঠে এলো। দাঁতে চেপে ধরা ছুরিটা হাতে নিল, তারপর রেলিং টপকে চলে এলো এই পাশে। কয়েক পা সরে এলো লোকটা ঘন অন্ধকারের দিকে, রানার হাতের নাগালের মধ্যে। ভারী নিঃশ্বাসের শব্দ। ডিকের উপর টুপটাপ পানি পড়ছে, গা থেকে ঝরে ছিটকে আসছে রানার চোখে মুখে। লাফ দিল রানা। আতকে উঠল লোকটা, ঝট করে ফিরল রানার দিকে। ডান হাতটা উঠে গেল মাথার উপর। বাম হাতে জুডো চপ মারল রানা লোকটার কবজি থেকে 8 ইঞ্চি উপরে। ছিটকে পড়ে গেল ছুরিটা হাত থেকে খসে ডেকের উপর। খট খট শব্দ তুলে চলে গেল সেটা হাত 10 দূরে। ঝট করে সেদে গেল রানা লোকটার গায়ের সাথে। বাম হাতে পেঁচিয়ে ধরে টানলো সামনে, ডান হাতে ধরা ছুরিটার দিকে। নিঃশব্দে সারতে হবে কাজটা। 4 ইঞ্চি ব্লেডের ছোট্ট ছুরিটা ঢুকিয়ে দিচ্ছিল রানা লোকটার হৃৎপিণ্ড বরাবর। সেকেন্ডে 10 ভাগের 1 ভাগ সময় লাগবে আর লোকটার ঢলে পড়তে। অন্তিম চিৎকারটা আটকে দেবে রানা ঠিক সময়মতো মুখে হাত চেপে। কিন্তু থমকে গেল সে। চট করে সরিয়ে আনলো ছুরি ধরা হাতটা। বুদ্ধি দিয়ে বুঝে ওঠার আগেই রানা শরীর টের পেয়ে গেছে কিছু একটা গোলমাল আছে। ওর বাম হাত চেপে বসেছে একটা নরম স্তনের উপর। দ্বিতীয় স্তন চ্যাপ্টা হয়ে গেছে ওর শক্ত পেশিবহুল বুকের চাপে। হালকা একটা শ্যাম্পুর পরিচিত গন্ধ এসেছে রানার নাকে। মেয়ে, নগ্ন একটা মেয়ে, শুধু জাঙ্গিয়া পরা। পর মুহূর্তে চিনতে পারল রানা সোফিয়া। একে বেঁকে চটপট করছে, রানার বজ্র আলিঙ্গন থেকে বেরোবার চেষ্টা করছে। কামড় দিল রানার হাতে। এক হাতে কিল মারছে রানার পিঠে। ছুরিটা আলগোচে ভাঁজ করে রেখে দিয়েছে রানা জুতোর গোড়ালিতে। ডান হাতে মুচড়ে ধরল সে মেয়েটার হাত। কানের কাছে মৃদু স্বরে জিজ্ঞেস করল, কাকে খুন করতে এসেছিলে? আমাকে? মুহূর্তে আড়ষ্ট হয়ে গেল মেয়েটা। বলল, ও আপনি? আমি ভেবেছিলাম ওদের হাতে পড়েছি। ছেড়ে দিন, কথা আছে আপনার সাথে, জলদি। প্লিজ, বোকামি করবেন না। আমি শত্রু নই, ফ্রেন্ড। দস্তাদস্তি বন্ধ হয়ে গেছে মেয়েটা। সে তো বুঝতেই পারছি, একেবারে বুঝম ফ্রেন্ড। পিছু পিছু ধাওয়া করে বেড়াচ্ছ কি মতলবে? হাত ছেড়ে দিল রানা। ছুরি হাতে নিঃশব্দে ইউটে উঠেছ কোনো কথা বলতে? মৃত্যুর? আপনি জানেন না কিছুক্ষণ আগেই আমি আপনার প্রাণ বাঁচিয়েছি। তাই নাকি? কিভাবে? নানকিন হোটেলের গেট থেকে আপনার পিছু পিছু লোক এসেছিল বটগাছ পর্যন্ত। রিভলভার বেল করেছিল গুলি করার জন্য। ঠিক যখন নিশানা করছে পিছন থেকে ছুরি মেরেছি আমি ওকে। আশ্চর্য! অবাক হলো রানা মেয়েটার নির্বিকার বক্তব্য শুনে। কোথায় সে লোকটা? পড়ে আছে একটা কাঠের ভেলার উপর। কেন করতে গেলে কাজটা? আপনাকে মেরে ফেললে আমাকে সাহায্য করবার আর কেউ থাকবে না। কথাগুলো দুর্বোধ্য ঠেকল রানার কাছে। বুঝলো মেয়েটির কাছ থেকে সব কথা আদায় করতে হবে। মনে হচ্ছে ও সম্পর্কে অনেক কিছুই জানে মেয়েটা। কতটা কি জানে জানতেই হবে ওর। বলল, চলো কেবিনে গিয়ে শুনবো তোমার কথা। ডেকের উপর থেকে ছুরিটা তুলে নিতে যাচ্ছিল মেয়েটা। পা দিয়ে সরিয়ে দিল রানা ওটা। নিচু হয়ে ঝুঁকে তুলে নিল নিজে।
কেবিনের দরজা বন্ধ করে বাতি জ্বেলে দিল সে। বিছানার দিকে চেয়ে একটা অস্ফুট ধ্বনি বেরোলো মেয়েটার মুখ থেকে। ভ্রু কুচকে চেয়ে রয়েছে সে রক্তে ভেজা চাদরটার দিকে। বাথরুম থেকে একটা তোয়ালে দিল রানা মেয়েটাকে। রানাকে আড়াল করে গা মুছে ওড়নার মতো করে তোয়ালেটা দিয়ে লজ্জা নিবারণ করল। এটা কিসের রক্ত বলতে পারো? পারি। মানুষের। বেশ্যা মেয়েটাকে খুন করেছ তুমি। বিস্ফোরিত চোখে চাইল সোফিয়া রানার দিকে। মনে হলো ভয় পেয়েছে। তোমারও একই অবস্থা হবে সত্যি কথা না বললে। বসো ওই চেয়ারটায়। ভয়ে ভয়ে আদেশ পালন করল মেয়েটা। এবার বলো, তুমি কি করে জানলে ওটা বেশ্যা মেয়ের রক্ত? সোফিয়ার ঝুড়িটা পরীক্ষা করছে রানা গভীর মনোযোগ দিয়ে। এই ধরনের ছুরি আগে কোথাও দেখেছে রানা, কিন্তু মনে করতে পারল না। ব্যালেন্সটা চমৎকার। এটা দিয়ে ইচ্ছে করলে 30 ফুট দূর থেকেও একটা টিকটিকির মাথা গেঁথে ফেলতে পারবে রানা। ডগাটা বিশেষ এক ঢঙ্গে বাঁকানো। হাতের দাঁতের হাতলের ভিতর যেখানটার ছুরির পলা এসে ঢুকেছে সেইখানে তাজা তাজা রক্তের আভাস দেখতে পেল রানা। মেয়েটা সত্যি কথা বলছে কিনা জানা নেই রানার, কিন্তু কিছুক্ষণ আগেই যে এই ছুরি দিয়ে কাউকে আঘাত করা হয়েছে তাতে সন্দেহ নেই রানার। সোফিয়ার দিকে ফিরল সে। কই, উত্তর দিচ্ছ না কেন? আমি দেখেছি মেয়েটাকে ইউটে উঠতে। কি করে দেখলে? খানিক ইতস্তত করে নিরুত্তর থাকায় স্থির করল সোফিয়া। কি করে দেখলে? আর দেখলেই যদি 20 মিনিটের মধ্যে সুডাগনে পৌঁছলে কি করে? তোমার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে না, একটু স্পষ্ট করে বুঝিয়ে বলো। আমি অনুসরণ করেছিলাম আপনাদের। তার মানে আমার পেছনে যে আরেকজন লোক লেগেছে সেটাও জানা ছিল তোমার? সুডাগনের মারামারিটা দেখেছো তাহলে তুমি? মাথা ঝাঁকালো মেয়েটা। কে তুমি? কি চাও আমার কাছে? সব কথা আপনাকে জানাতে আপত্তি নেই আমার, কিন্তু আপনি সঠিক লোক কিনা জানলে একটি কথাও বলবো না। ভুল করবার উপায় নেই আমার। একটু ভুল হয়ে গেলেই সর্বনাশ ঘটে যাবে। সরাসরি চাইল সে রানার চোখের দিকে। আপনি উসেনের বন্ধু? সতর্ক হয়ে গেল রানা। তোমার এই প্রশ্নের কারণ? কয়েকটা কারণ আছে, কিন্তু একটি কারণও ব্যাখ্যা করে বলতে পারো না আপনার সত্যিকার পরিচয় না পেলে? তাহলে তো ভারী অসুবিধে, বলল রানা। আমার সাথে অনেক কথা আছে বলছো, আবার বলছো আমার সত্যিকার পরিচয় না জানলে বলা যাবে না। এ দুটোই পরস্পর বিরোধী কথা। আমার পরিচয় না জানলে আমার সাথে কথা থাকতে পারে না তোমার। তাছাড়া আমি উসেনের শত্রু কি বন্ধু তোমাকে বলতে যাব কোন ভরসা? তোমার সত্যিকার পরিচয় তো জানি না আমি। কাজেই অবস্থাটা চালমাত হয়ে বসে আছে। তুমিও নিশ্চিত না হয়ে মুখ খুলবে না, আমিও না। অতএব তুমি এবার আসতে পারো। অল্পক্ষণের মধ্যেই লোক এসে পড়বে আমার কাছে। তুমি যদি শত্রুপক্ষের মেয়ে হয়ে থাকো তাহলে বিপদ হবে আমার। মনে মনে পর্যালোচনা করে দেখলো মেয়েটা রানার বক্তব্য। খানিক পর মাথা নাড়ল। ঠিকই, শুধু শুধু সময় নষ্ট করছি আমি। আপনাকে বিশ্বাস করতে পারলে বড় ভালো হতো। বিশ্বাস করতে ইচ্ছেও করছে, কিন্তু আমার সামান্যতম ভুলে কত বড় ক্ষতি হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। সেই ক্ষেত্রে একটা কাজ করা যায়, অনেকটা খেলার মতো। আমরা দুজন প্রশ্ন করে যেতে পারি একের পর এক। উত্তর দেওয়া বা না দেওয়া আমাদের ইচ্ছের উপর নির্ভর করবে। কেউ জোরাজুরি করতে পারবে না। একজন একবারে একটার বেশি প্রশ্ন করতে পারবে না। ঠিক বুঝলাম না। একরাশ প্রশ্ন করে কি লাভ যদি আমরা কেউ উত্তর না দেই? তাছাড়া মিথ্যা বলছেন কি না বুঝবার উপায় কি? সত্য মিথ্যা বোঝাটা যার যার বুদ্ধির উপর নির্ভর করবে। ধরো তুমি আমাকে একটা প্রশ্ন করলে, আমি যদি মনে করি এ প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য বিপজ্জনক, আমি উত্তর দেব না। কিন্তু যদি মনে করি এ প্রশ্নের উত্তর দিলে আমার কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই, সত্যি কথাটাই বলবো। এইটুকু সততা আশা করব আমরা পরস্পরের কাছে। তাছাড়া
প্রশ্নের চাতুরি দিয়ে সত্য মিথ্যার বুঝবার উপায় তো খোলা থাকলো দুজনের জন্যেই। এইবার ব্যাপারটা বুঝলো মেয়েটা, মৃদু হাসলো, বলল, এইভাবে আলাপ করতে গিয়ে হয়তো যা জানতে চাই তাই জেনে ফেলতে পারবো পরোক্ষভাবে, তাই না? ঠিক আছে, প্রশ্ন করুন। লেডিস ফার্স্ট। ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন, এই মেয়েটাকে খুন করেছেন কেন? আমি খুন করিনি। তাহলে কে খুন করেছে? পরপর দুটো প্রশ্ন হয়ে যাচ্ছে। এবার আমার প্রশ্নের পালা। তবু তোমার প্রশ্নের উত্তরটা দিয়েই আমার প্রশ্ন শুরু করছি। উত্তর হচ্ছে জানি না। এবার প্রশ্ন, বট গাছের নিচের মৃতদেহটা কি ভেলার উপরই আছে না পানিতে ফেলে দিয়েছ? ভেলার উপরই আছে। প্রশ্ন, আপনি কি উসেনের হয়ে কাজ করছেন? উত্তর দেব না। প্রশ্ন, ইয়ান ফাং বলে কাউকে চেনো? উত্তর দেব না। প্রশ্ন, উসেনের লোক অনুসরণ করছে কেন আপনাকে? উত্তর দেব না। প্রশ্ন, প্যাপন মংলাই বলে কাউকে চেনো তুমি? উত্তর দেব না। প্রশ্ন, আপনি কি ভারতীয়? উত্তর, না। প্রশ্ন, তোমার মা এই দেশীয় না বাবা? উত্তর, বাবা। প্রশ্ন, উসেনের দলে যোগ দিতে এসেছেন? উত্তর দেব না। প্রশ্ন, ছুরিটা কি আরাকানি? উত্তর, হ্যাঁ। প্রশ্ন, আপনি কি বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের লোক? উত্তর দেব না। প্রশ্ন, উসেনকে তুমি পছন্দ করো? উত্তর, ঘৃণা করি। প্রশ্ন, মেয়ে মানুষের পোশাক পরে উসেনের লোককে ধোকা দিতে চেষ্টা করেছিলেন কেন? উত্তর দেব না। প্রশ্ন, তাই দেখেই কি তুমি আমাকে মিত্র মনে করেছ? উত্তর, না, উসেনের লোককে মারতে দেখে এবং আমার আহ্বান প্রত্যাখ্যান করতে দেখে। প্রশ্ন, নানকিন হোটেলের মিসেস গুপ্ত কি আপনার মিত্র? উত্তর, জানি না। প্রশ্ন, যাকে ছুরি মেরেছ সে কি উসেনের লোক? উত্তর, হ্যাঁ। প্রশ্ন, কতক্ষণের মধ্যে এই হোটেল লোক আশা করছেন? উত্তর, আগামী 5 মিনিটের মধ্যে আউটবোর্ড ইঞ্জিনের শব্দ পাচ্ছি। প্রশ্ন, তোমার বয়স কত? উত্তর, 22 বছর। প্রশ্ন, আমাকে চিনতে পেরেছেন মনে হচ্ছে? উত্তর, পেরেছি। তোমার নাম সোপিয়া মংলাই। কোন ইয়ারে পড়ছ? উত্তর, 3rd ইয়ারে। প্রশ্ন, বুঝলাম। আমার কাছ থেকে আপনার আর কিছু জানার নেই, সাহায্য পাচ্ছি আপনার? উত্তর, জানি না। প্রশ্ন, তোমার বাবা এখন রেঙ্গুনে? উত্তর, জানি না, অনেক খুঁজেও কোনো হদিস পাচ্ছি না। প্রশ্ন, আমি যাকে খুঁজছি আপনি কি সেই লোক? উত্তর, খুব সম্ভব। প্রশ্ন, আমি বা আমরা আসব জানলে কি করে? উত্তর, বাবার কাছে ধরা পড়ার আগের দিন বলেছিলেন, সেই থেকে অপেক্ষা করছি আমি। আমি জানি আমার বাবাকে উদ্ধার করার জন্যে পাঠানো হয়নি আপনাকে, সেই জন্যেই জোকের মতো লেগে আছি আপনার পেছনে। আপনার কাজ আপনি করুন, আপনি প্রয়োজন বোধ করলে সাহায্য করতেও প্রস্তুত আছি। আমি যা চাইবেন তাই দিতে রাজি আছি, শুধু কথা দিন ওই পশুদের কবল থেকে উদ্ধার করে দেবেন আমার বাবাকে। একবার বের করে আনতে পারলে আর ওদের সাধ্য নেই ওকে বন্দি করার। 100 আরাকানি যুবক রয়েছে এখন রেঙ্গুনে আমার হুকুমের অপ্রতীক্ষা। প্রয়োজন হলে 5000 লোক দিতে পারবো। লোকবল আছে আমার, কিন্তু ঠিক কোথায় এই বল প্রয়োগ করতে হবে জানা নেই। আমাকে এইটুকু সাহায্য করতে হবে, বলুন করবেন? একেবারে কাছে এসে পড়েছে আউটবোর্ড ইঞ্জিনের শব্দ। লাইট নিভিয়ে দিয়ে কেবিনের দরজা মেলে ধরল রানা। চাপা কণ্ঠে বলল, কাল যাচ্ছি আমি উসেনের সাথে দেখা করতে।
তোমার বাবার দেখা পাবো কিনা জানি না, যদি পাই তাকে নিয়ে ফেরার চেষ্টা করব। দেখা না পেলেও সন্ধান বের করবার চেষ্টা করব, এইটুকু কথা দিতে পারি। এর বেশি আর কিছুই করবার নেই আপাতত আমার। ছুরিটা ধরিয়ে দিল রানা সুপিয়ার হাতে। যাও, এবার কেটে পড়ো। খুব সম্ভব প্রচুর মারধর করা হবে এখন আমাকে। তোমাকে যদি এই ইয়োটে পায় তাহলে দুজনকেই খুন করে ফেলা হবে। কোন রকম সাহায্যে আসতে পারি আমি? তোমার 100 লোকের মধ্যে এমন কেউ আছে যে এই ইয়ট চালাতে পারে? অন্তত 10 জন পাওয়া যাবে এরকম। গুড। কাল সন্ধ্যের সময় আমি এই ইয়ট ছেড়ে চলে যাওয়ার পর তোমার 100 লোককে চড়িয়ে দেবে এতে। এটাকে নিয়ে যেতে হবে আখিয়াবে। ওখানে নোঙ্গর করে ওই ইয়টের সমস্ত মালপত্র নিয়ে নিজেদের এলাকায় গিয়ে অপেক্ষা করতে বলবো ওদের। কি আছে এই ইয়টে? অস্ত্র। সব লোককে পাঠিয়ে দেব? এখানে আমাদের লোক দরকার হবে না? না। আপনার নামটা জানতে পারি? আপাতত আমার নাম আব্বাস মির্জা। সত্যিকার পরিচয় এখন না জানলেও চলবে। ঠিক আছে, চললাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অন্ধকারে মিশে গেল সোপিয়া মংলাই। ধমাদম পেটালো কিছুক্ষণ ওরা ইয়টের গায়ে। কোনো সাড়া নেই রানার। 2 মিনিট পর ধৈর্য হারিয়ে উঠে এলো উপরে। কেবিনের দরজায় টোকা দিল জোরে জোরে। 1 মিনিট পর দরজা খুলল রানা। সারা গায়ে সাবান মাখা, স্নান করছিল। তোয়ালে জড়ানো কোমরে। ইয়ান ফ্যাং এর উপর দৃষ্টি পড়তেই বলে উঠল, কি ব্যাপার? কেউ গেল না যে? শুধু শুধুই অপেক্ষা করলাম ড্রাগন প্যাগোডায়। বিপদে পড়েছিলাম। হঠাৎ অন্যদের উপস্থিতি সম্পর্কে সচেতন হয়ে উঠল রানা। থেমে গেল কথার মাঝখানেই। সপ্রতিভ গলায় বলল, বসুন আপনারা, কেবিনে তো জায়গা হবে না। ব্রিজ থেকে কয়েকটা চেয়ার নিয়ে ডেকেই বসুন। একটু যেন থমকে গেল ইয়ান ফ্যাং রানার পরম নিশ্চিন্ত ভাব দেখে। কিন্তু সে শুধু 3 সেকেন্ডের জন্য। রানাকে ঠেলে সরিয়ে দিয়ে ঢুকে পড়ল সে কেবিনে। পেছন পেছন ঢুকলো আরো 4 জন। সব শেষে ঢুকলো মোটা লোকটা। প্রত্যেকেই সশস্ত্র, শুধু একজন ছাড়া। মোটাকে দেখেই হা হয়ে গেল রানার মুখ, যেন ভয়ানক অবাক হয়েছে। আরে, এই লোক তোমাদের সঙ্গে কেন? এই লোকই তো অনুসরণ। আর অভিনয়ের সুযোগ পাওয়া গেল না। একদম ওকে ঠান্ডা করে দিল ওকে ইয়ান ফ্যাং। চুপ রাও, হারামির বাচ্চা কোথাকার। কটমট করে চাইল সে রানা চোখে। ন্যাকামি হচ্ছে। প্রচন্ড এক চড় তুলে 2 পা এগিয়ে এলো সে, কিন্তু আঘাত করা ঠিক পূর্ব মুহূর্তে তীক্ষ্ণ কণ্ঠে আদেশ এলো নিরস্ত্র লোকটার কাছ থেকে, কাট ইট, মেরো না ইয়ান। ওর বক্তব্য শুনতে হবে আগে। পকেট থেকে সিগারেট কেস বের করলো। লোকটা ছোটখাটো, পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম পোশাক পরিচ্ছেদ, চোখে পুরু লেন্সের রোল গোল্ডের প্রেমের চশমা। ইউনিভার্সিটির প্রফেসরের মতো সম্ভ্রান্ত বিদ্বান একটা ভাব রয়েছে চেহারায়। এই গুন্ডাদের থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু এর আদেশের কতটা দাম টের পেল রানা মুহূর্তের মধ্যে ইয়ান ফ্যাংয়ের সংযত হয়ে যাওয়া দেখে। এই লোকটাই কুশেন, ভাবল রানা। ঠিক আছে, আপাতত গায়ে হাত দেব না, কিন্তু ওর কথা শুনে কি হবে? ও তো একটা সত্যি কথাও বলবে না, ডক্টর ইয়াং। মৃদু হাসল ডাক্তার ইয়াং। সিগারেটের চেয়েও সরু 5 ইঞ্চি লম্বা একটা চুরুট বের করলো সে সোনালি সিগারেট কাছ থেকে। ঠোঁটে লাগিয়ে বলল, তোমাদের একজন দেখে এসো বাথরুমে কোনো অস্ত্র আছে কিনা। প্রত্যেকটা জিনিস পরীক্ষা করবে, কমোডের সিনস্টার্নও দেখবে। একজন চলে গেল বাথরুমে। রানার দিকে ফিরল ডাক্তার ইয়াং। আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে এদের। চার্জ করা হয়ে গেলেই স্নান সেরে আসুন, আমরা বসছি।
কিছু পাওয়া গেল না বাথরুমে। বিনা বাক্য বয়ে বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিয়ে যতক্ষণ খুশি গোসল করল রানা। তারপর গা মুছে কাপড় পরে বেরিয়ে এলো। কেবিনের একমাত্র চেয়ারটা দখল করেছে ডক্টর ইয়াং। ইয়ান ফ্যাং বসেছে খাটের কিনারে, বাকি সবাই দাঁড়িয়ে আছে। ডেস্কের উপর বসলো রানা সবার চেয়ে উঁচুতে। বলুন আপনাদের কি অভিযোগ? ভদ্রভাবে বলল রানা। ভ্রু কুচকে চাইল একবার ইয়ান ফ্যাংয়ের দিকে, তারপর মুচকি হাসলো মোটাকে দেখে। আজ সন্ধ্যে থেকে আপনার চাল চলন অত্যন্ত রহস্যময় ঠেকেছে ইয়ান ফ্যাংয়ের কাছে। ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বিশেষ জরুরি মিটিং থেকে উঠে আসতে বাধ্য হয়েছি আমি আশা করব আপনার এই দুর্বোধ্য গতিবিধির সন্তোষজনক ব্যাখ্যা দিয়ে আপনি আমাদের কৌতূহল নিবৃত্ত করতে পারবেন। ইয়ান ফ্যাংয়ের দিকে ফিরল ডক্টর ইয়াং। মাথা ঠান্ডা রেখে প্রশ্ন করো ইয়ান। রানার দিকে ফিরল ইয়ান ফ্যাং, দুই চোখে গোক্ষুরের বিষ। কোথায় গিয়েছিলে? সুডাগন প্রাগডায়, গম্ভীরভাবে উত্তর দিল রানা। কেন? তোমার নির্দেশ অনুযায়ী গিয়েছিলাম। ঠিক 8টা থেকে 8:10 পর্যন্ত অপেক্ষা। আমার নির্দেশ কি ছিল? আজকে যাবার কথা ছিল না আগামীকাল? গতকাল তুমি বলেছিলে টুমরো, জাস্ট অ্যাট 8 PM। আমি বলেছিলাম ডে আফটার টুমরো। বারবার করে বলেছিলাম। মিথ্যে কথা। হয় মিথ্যে বলছো, নয় ভুলে গেছো। অবশ্য বেহেড মাতাল ছিলে। খবরদার আব্বাস মির্জা! এক লাফে উঠে দাঁড়ালো ইয়ান ফ্যাং। মুখ সামলে কথা বলো, নইলে। এক হাত তুলে ওকে শান্ত হবার ইঙ্গিত দিল ডক্টর ইয়াং। বলল, বোঝা যাচ্ছে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে একটা ভুল বোঝাবুঝি হয়েছে তোমাদের মধ্যে। মিস্টার আব্বাস মির্জা, রানার দিকে ভিড়ল সে। আপনি বলছেন ইয়ান গতকাল মাতাল ছিল, কথাটা কতখানি সত্য? 100%। আঙ্গুল তুলে একজনের দিকে দেখালো রানা। ওকে জিজ্ঞেস করে দেখুন না, ও তো ছিল কাল। নির্দিষ্ট ব্যক্তির দিকে ফিরল ডক্টর ইয়াং। প্রশ্নের ভঙ্গিতে মাথা ঝাঁকালো, ভ্রু নাচিয়ে। লোকটা ভয়ে ভয়ে চাইল একবার ইয়ান ফ্যাংয়ের দিকে। কাচুমাচু ভঙ্গিতে অস্বস্তি ভোগ করলো কয়েক সেকেন্ড, তারপর সম্মতি সূচক মাথা ঝাঁকালো। এতক্ষণে ডক্টরের চোখে একটু রাগের আভাস দেখতে পেল রানা। সরাসরি চাইল ইয়ান ফ্যাংয়ের চোখের দিকে। আবার তুমি আইন ভঙ্গ করেছ ইয়ান। এবার উশেনের কানে তুলতে হবে কথাটা। আর একটা চান্স দিন ডক্টর। আর কোনোদিন কাজের সময়ও জিনিস ছোব না। ওই হারামজাদা খাচ্ছিল মনে সুখে, আমি লোভ সামলাতে পারিনি। কয়েক ডুব খেয়েছি ওর বোতল থেকে। রানার দিকে ফিরল ডক্টর ইয়াং। কয়েক ডোক মদ খেলে কেউ ব্যাহেড মাতাল হয়ে যায় না। তাছাড়া আপনি নিজেও মাতাল ছিলেন গতকাল। কাজেই ভুলটা ইয়ান করেছেন আপনি করেছেন বুঝবার উপায় নেই। আপনার পক্ষে ইচ্ছে করেই ভুল করবার যথেষ্ট কারণ থাকতে পারে, অন্তত ওর তাই ধারণা। বহুদিনের অভিজ্ঞ, যোগ্য এবং বিশ্বস্ত লোকও আমাদের। এইসব ব্যাপারে সাধারণত ভুল হয় না ওর। তবু এই ব্যাপারটায় আপনি বেনিফিট অব ডাউট পেতে পারেন। ধরে নিলাম ইয়ান আপনাকে আগামীকালের কথা বলেছিল। মাতাল অবস্থা আপনি সেটা কাজের কথা মনে করে চলে গিয়েছিলেন সুডাগন পাগোডায়। কিন্তু আরো কয়েকটা বিষয়ে আমাদের সন্তোষজনক ব্যাখ্যা দরকার। নিন, আমি প্রশ্ন করছি, উত্তর দিন। এতক্ষণ পর সরু চুরুটটা ধরালো ডক্টর ইয়াং। নোংড়ে চড়ে বসলো রানা। সিগারেট ধরালো একটা। বুঝতে পেরেছে সে এই লোক সহজ পাত্র নয়। প্রথম এবং প্রধান পাড়াটা কেটে গেছে, কিন্তু ছোটখাটো অনেকগুলো ব্যাপার আছে। এখন থেকে সাবধান না হলে ফেসে যাবেও। মনে মনে গুছিয়ে নিয়ে প্রস্তুত হলো সে প্রশ্নবাণের জন্যে। মেয়ে মানুষের ছদ্মবেশ নিয়েছিলেন কেন? সেটা আপনারা জানলেন কি করে? অবাক হয়ে যাওয়ার ভান করল রানা। আমার প্রশ্নের উত্তর দিন। হুয়াং গম্ভীর। শত্রুপক্ষকে ফাঁকি দেওয়ার জন্যে। কারা শত্রুপক্ষ? জানি না, সম্ভাব্য শত্রুর কথা বলছি। সাবধানতা অবলম্বন করতে চেয়েছিলেন?
ঠিক তাই। তারপর কি হলো? ট্যাক্সিতে উঠেই টের পেলাম অনুসরণ করা হচ্ছে আমাকে। বেশ খানিকটা গাবড়ে গেলাম। পিছু পিছু সু ড্রাগন প্যাগোডা পর্যন্ত এলো ট্যাক্সিটা। একটা মোটা সোটা লোককে নামতে দেখলাম। আমার একটু সন্দেহ ছিল লোকটা আপনাদের দলেরও হতে পারে, হয়তো ওখান থেকে আমাকে নিয়ে যাবার জন্যই পাঠানো হয়েছে ওকে। সিগারেটে লম্বা করে টান দিল রানা। 15 মিনিট আগেই পৌঁছে গিয়েছিলাম আমি ওখানে। ঘোরাঘুরি করে সময় কাটালাম। ঠিক 8টার সময় দাঁড়িয়ে পড়লাম একটা অন্ধকার মতো জায়গায়, কাছাকাছি পরিষ্কার আলো। অপেক্ষা করছি, কেউ আসে না। ওদিকে আর চোখে লক্ষ্য করলাম অন্ধকার ছায়ায় পা টিপে টিপে এগিয়ে আসছে অনুসরণকারী। শত্রু না মিত্র বুঝতে পারিনি আমি তখনও। একটা অ্যাংলো মেয়ে আসছিল ওইদিকে। ভাবলাম আপনাদের দলের হতে পারে, কিন্তু পাশ কাটিয়ে চলে গেল। এমন সময় পিছনের লোকটা ডাকলো আমাকে, এই যে মিস্টার। ঝট করে ঘুরেই ঝাঁপিয়ে পড়লাম আমি ওর উপর। মোটা লোকটার দিকে ফিরল না, সেজন্য আমি দুঃখিত। থাক, বাধা দিল ডক্টর ইয়াং। দুঃখ দুর্দশা নিয়ে পরে আলাপ করা যাবে। এখন বলুন, লোকটা আমাদের দলের লোকও হতে পারে এই সন্দেহ থাকা সত্ত্বেও মারলেন কেন ওকে? সন্দেহ ছিল না, শত্রু জেনেই মেরেছি ওকে। কিভাবে জানলেন? পাসওয়ার্ড ছিল টুরি, কিন্তু লোকটা শুরু করেছিল এই যে মিস্টার বলে। মাথা ঝাঁকালো ডক্টর ইয়াং, চুরুটে টান দিল, ধোঁয়া ছাড়লো এক গাল। তারপর ধোঁয়ার দিকে চেয়ে বলল, একজন সাধারণ সৈনিকের তুলনায় আপনার রিয়াকশন অত্যন্ত দ্রুত। এতই দ্রুত যে রীতিমতো অস্বাভাবিক ঠেকেছে আমার কাছে। যাই হোক, আপনার পরবর্তী কাহিনী শোনা যাবে, তার আগে প্রত্যক্ষদর্শীর বিবরণ খানিকটা শুনে নেওয়া যাক। মোটার দিকে ফিরল হুয়াং। ভারমেজ বাসায় জিজ্ঞেস করলো, এই লোকটাকে 15 মিনিট আগে পৌঁছেছিল, ঠিক 8টার সময় দাঁড়িয়ে পড়েছিল। অপেক্ষা করার ভাব দেখা গিয়েছিল ওর মধ্যে। এই যে মিস্টার বলেছিলে অ্যাংলো মেয়ে আসছিল, চেনো মেয়েটাকে? প্রতিটা প্রশ্নের উত্তরেই সম্মতি সূচক মাথা নাড়ল লোকটা, শেষেরটা ছাড়া। চিন্তিতভাবে মাথা ঝাঁকালো ডক্টর ইয়াং। ঝট করে চাইল রানার দিকে। এরপর নানকিন হোটেলে গিয়েছিলেন আপনি? হ্যাঁ, নির্দ্বিধায় জবাব দিল রানা। একটু অবাক হওয়ার বান করল এরা সব জানে দেখে। কেন? প্রথমত পাগোডা থেকে পালিয়ে লোকজনের ভিড়ে মিশে যেতে, দ্বিতীয়ত ডিনারটা সেরে নিতে, তৃতীয়ত ইয়োটে ফিরবার আগে আর কেউ অনুসরণ করছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে। কেউ অনুসরণ করেছিল? না, ডিনার সেরেই ফিরে এসেছি আমি ইয়োটে। পথে কাউকে ছুরি মারেননি কিংবা মারতে দেখেননি? না তো। ইয়োটে ফিরে দেখলাম যার ভোট নিয়ে সে মেয়েটাকে গুলি করে মারা হয়েছে। ওর দুর্ভাগ্য, ভুল বোঝাবুঝির শিকার হয়েছে ও, কিন্তু সে প্রসঙ্গে পরে আসছি। তার আগে ভালো করে স্মরণ করবার চেষ্টা করুন, বটগাছ তলায় কোন রকম ধস্তাধস্তির আওয়াজ পেয়েছিলেন কিনা? সত্যি কোনো আওয়াজ পাইনি রানা বলল। না, কোনো আওয়াজ পাইনি। কেন? ওখানে আবার কোনো দুর্ভাগ্যজনক কিছু ঘটেছে নাকি? ঘটেছে, কিন্তু সে ব্যাপারে আপনাকে দায়ী করছি না, যদিও পরোক্ষভাবে এতে আপনার হাত থাকা অসম্ভব নয়। নানকিন হোটেল থেকে আপনাকে অনুসরণ করে এসেছিল লোকটা বটগাছের নিচ পর্যন্ত। আমাদেরই লোক। খানিক আগে পাওয়া গেছে ওর লাশ, পিঠে ছুরি মেরে খুন করা হয়েছিল ওকে। বিস্মিত মুখভঙ্গি করল রানা, তারপর সহজ কণ্ঠে জিজ্ঞেস করল, আমাকে প্রত্যক্ষ সন্দেহের আওতা থেকে মুক্ত রাখছেন কি কারণে? কারণ লোকটা যেখানে দাঁড়িয়েছিল তার এক হাত পিছনে এক জোড়া হাই হিল জুতার দাগ পাওয়া গেছে। সেই দাগ অনুসরণ করে কিছু দূরে জুতা জোড়া, একটা ব্লাউজ স্কার্ট আর একটা হ্যান্ডব্যাগ পাওয়া গেছে। সেখানে গোপন পাহারা বসিয়ে দিয়েছি, কিন্তু আমার ধারণা ফিরে আসবে না মেয়েটা। খুব সম্ভব পায়ের চিহ্ন গোপন করবার জন্য জলে নেমে সাঁতরে চলে গেছে সে তার গন্তব্যস্থানে। রানার ধারণা অন্যরকম। ভিতরে ভিতরে উদ্বিগ্ন হয়ে উঠল সে সোফিয়ার জন্য, কিন্তু মুখের ভাবে প্রকাশ পেল না কিছুই। হঠাৎ বিচলিত হয়ে ওঠার ভাব দেখালো রানা, বলল,
হ্যান্ডব্যাগটা কি গুই সাপের চামড়ার? চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল ডক্টর ইয়াংয়ের। মাথা ঝাঁকিয়ে সাই দিল সে। বলল, আপনি জানলেন কি করে? তাহলে নিশ্চয়ই সেই অ্যাংলো মেয়েটার কাজ। ওর হাতে গুই সাপের চামড়ার ব্যাগ ছিল। হ্যাঁ, আমিও দেখেছি, বলল মোটা লোকটা। ব্রু কুচকে ভাবল ইয়াং কিছুক্ষণ, তারপর বলল, মেয়েটাকে চেনেন? আবার দেখলে চিনতে পারবো। পরিচয় জানেন না? না। তাহলে এইটুকু জেনে বিশেষ লাভ হলো না। চেহারার বর্ণনা পাওয়া যাবে, এই যে লাভ। যাই হোক, আমরা আমাদের আগের প্রসঙ্গে ফিরে যেতে পারি। ইয়টে ফিরে এসে দেখলেন খুন হয়ে গেছে মেয়েটা। তারপর কি ভাবলেন এবং কি করলেন? এই নিরহ মেয়েটার মৃত্যুর কোনো কারণই ভেবে বের করতে পারেনি। কারা কাজটা করলো, কেন করলো, কিছুই বুঝতে পারেনি। এখন মনে হচ্ছে আপনারা করেছেন। নিশ্চয়ই ওই গর্দব ইয়ান ফ্যাংয়ের কাজ। আমাকে অনুসরণ করবার কোনো দরকার ছিল না। এত কাণ্ডের কিছুই প্রয়োজন ছিল না। শুধু পিছু ডেকে বলে দিলেই হতো, আজকে নয়, দেখা করবার কথা আগামীকাল। এইটুকু জানতে পারলে ফিরে আসতাম আমি। তা না করে বেশি চালাকি করতে গিয়েছিল, ফলে মিছিমিছি প্রাণ গেল দুজন মানুষের। এখন বুঝতে পারছি এই মেয়েটাকে টর্চার করা হয়েছিল আমার সম্পর্কে তথ্য আদায় করার জন্য। কিছুই বলতে পারেনি মেয়েটা। জানলে তো পারবে। কিন্তু বিশ্বাস করিনি ওই চামার। যাওয়ার সময় গুলি করে মেরে রেখে গেছে। ক্রুদ্ধ চোখে চাইল না ইয়ান ফ্যাংয়ের দিকে। খল খল করে হাসলো কিছুক্ষণ ডক্টর ইয়াং। বুঝতে পারছি আপনারা দুজন কেউ কাউকে পছন্দ করতে পারছেন না। আপনার কপাল খারাপ বলতে হবে। ওর সাথে সদ্ভাব না থাকলে যে কোনো মানুষকে নানানভাবে অসুবিধায় পড়তে হয়। যাই হোক, আমার মতে সামান্য একটা দেহ পসারিনীর জন্য এতখানি বিচলিত হয়ে পড়াটা আপনার পক্ষে ঠিক শোভা পাচ্ছে না। শুনেছি একটা পাখির জন্যও নাকি কেঁদে উঠেছিল আপনার প্রাণ। এই যদি অবস্থা হয়, দেশ উদ্ধার করবেন কি করে? যে সৈনিক যুদ্ধক্ষেত্রে নির্দ্বিধায় মানুষ হত্যা করে ঘরে ফিরে এসে সেই বুকে জড়িয়ে ধরে তার ছোট্ট 3 বছরের শিশুকে, দুর্বলের প্রতি মমতা দিয়ে বিচার করবেন না। শক্তিশালীর বিরুদ্ধে কতটা কঠোর হতে পারি, তাই দিয়ে বিচার হবে আমার। শ্রাগ করল ডক্টর ইয়াং। সবাই ফিলোসোফার। যাই হোক, আমাদের আগের প্রসঙ্গে ফিরে যাওয়া যাক। এখন আপনি কি ভাবছেন সেটা আমার প্রশ্ন ছিল না। আমি জানতে চেয়েছিলাম ইয়োটে ফিরে যা দেখলেন তাতে কি চিন্তা এলো আপনার মনে, কি ভাবলেন, কি করলেন? রানা বুঝলো রাম গুগু। বলল, স্বভাবতই ভয় পেলাম আমি। কারা করলো কাজটা বুঝতে না পেরে প্রথমে ডিঙ্গিটা ভাসিয়ে দিলাম স্রোতে। মৃতদেহটা আস্তে করে ছেড়ে দিলাম পানিতে। বিছানার চাদর থেকে ধুয়ে ফেললাম রক্তের দাগ। এরপর স্নান করে প্রস্তুত হচ্ছিলাম সারা রাত্রি জাগরণের জন্যে। সতর্ক থাকা ছাড়া আর কোনো গততর দেখতে পাচ্ছিলাম না। কেন কি ঘটছে কিছুই পরিষ্কার হয়নি আমার কাছে কিছুক্ষণ আগে পর্যন্ত। কারা অনুসরণ করছে আমাকে, উষণের দলই বা কেন চুপচাপ? কারা খুন করলো মেয়েটাকে? আমারই ইউটে এসে আমারই কেবিনের ভেতর সবকিছু গোলাটে ছিল আমার কাছে। ভেবে কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। থামলো রানা। দম ধরে বসে রইল ইয়াং মিনিট দুয়েক। রানা বুঝল অত্যন্ত দ্রুত চিন্তা চলছে বুদ্ধিমান লোকটার মাথায়। সমস্ত তথ্য সাজিয়ে গুছিয়ে নিতে নিখুঁত অঙ্কের হিসেব বের করছে ইয়াং। রানা পাস করলো না ফেল করলো জানা যাবে একটু পরেই। যেন কিছুতেই কিছু এসে যায় না এমনই ভাব করে সিগারেট ধরালো সে আরেকটা। হঠাৎ সবাইকে চমকে দিয়ে উঠে দাঁড়ালো ডাক্তার ইয়াং। ফিরল ইয়ান ফ্যাংয়ের দিকে। বলল, এই লোকটা সন্দেহজনক। যদিও আজকের একটি ঘটনাও ওর বিরুদ্ধে নিশ্চিত প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না, তবু কয়েকটা ব্যাপার অস্পষ্ট থেকে যাচ্ছে। 1, কেন ওই স্ত্রীলোকের ছদ্মবেশ? 2, পিছনে লোক লেগেছে টের পাওয়ার পরও পালিয়ে গেল না কেন? 3, নানকিন হোটেলে গেল কেন লুকোবার এত জায়গা থাকতে? 4, এত হুঁশিয়ার লোক টের পেল না কেন যে নানকিন হোটেল থেকে লোক লেগেছে পিছনে? 5,
ইয়টে ফিরে লাশ দেখে পালিয়ে গেল না কেন? কাজেই সাবধান থাকতে হবে আমাদের। এই লোক হয় প্রত্যেকটা কথা সত্যি বলছে, নয়তো প্রত্যেকটা কথাই ওর মিথ্যা। হি মে বি ভেরি ডেঞ্জারাস ফর আস। এই ব্যাপারে কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আগামীকাল সন্ধে পর্যন্ত দুজন লোককে থাকতে হবে এখানে গার্ড হিসেবে। এক মুহূর্ত চোখের আড়াল করা চলবে না। একটানা এতগুলো কথা বলার পর রানার দিকে ফিরল ইয়াং। আগামীকাল সন্ধে পর্যন্ত নজরবন্দি থাকতে হবে আপনাকে। শু ড্রাগনে আর যাবার দরকার নেই। ঠিক 8টার সময় উপস্থিত থাকবেন নানকিন হোটেলের লাউঞ্জে। ওখান থেকে আপনাকে চিনে নেবে আমাদের লোক। নতুন পাসওয়ার্ড ওয়েটিং। হোটেলের দরজা পর্যন্ত আপনার পিছু পিছু যাবে ইয়টের দুজন প্রহরী। আগে থেকে জানিয়ে রাখছি, দুর্ঘটনা বা ভুল বোঝাবুঝির অবকাশ যেন না থাকে। রানা চোখের দিকে চেয়ে সামান্য একটা নট করে বেরিয়ে গেল ডক্টর ইয়াং। রানার দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে গেল ইয়াং ফ্যাং। রানা বুঝল ঘুমাতে পারবে আজ রাতে, কিন্তু সোফিয়া ধরা পড়ে গেল মেয়েটা। খবরটা জানা যায় কিভাবে? রাত 8টা। রিসেপশন কাউন্টারের কাছাকাছি একটা সোফায় বসল রানা। নানকিন হোটেলের স্বাভাবিক কর্মব্যস্ততা, বোর্ডারদের চলাফেরা, ট্যুরিস্টদের ব্যস্ত চোখ মুখ, পোর্টার বেয়ারার ত্রস্ত পদচারণ, রিসেপশনিস্টের মেকি হাসির অভ্যর্থনা, মুহুর্মুহ টেলিফোনের জনজনি। আলস্য ভরে সোফায় গা এলিয়ে দিয়ে দেখছে রানা সব, হাতে জ্বলন্ত সিগারেট। ওয়েটিং ফর সামবডি। কানের কাছে মোলায়েম মধুর কণ্ঠস্বর। ঘাড় ফিরিয়ে দেখল রানা পেছনে দাঁড়িয়েছে 24-25 বছরের এক বারবিজ সুন্দরী। রুচিসম্মত ক্যাতাদুরস্ত পোশাক, মাথায় চূড়ো খোপা, হাতে লাল একটা মুখ বাঁধা থলের মতো প্লাস্টিকের ব্যাগ, সেই রঙের সাথে ম্যাচ করা লিপস্টিক। উঠে দাঁড়ালো রানা, বলল, ইয়েস, ওয়েটিং ফর ইউ। দিস ইজ আব্বাস মির্জা। অ্যান্ড দিস ইজ সুইথি। গ্ল্যাড টু মিট ইউ। মিষ্টি করে হাসলো সুইথি। ডিলাইটেড। নাও হোয়াটস দ্য প্রোগ্রাম? প্রথমেই কাজের কথা পারল রানা। লেটস গো অ্যাহেড উইথ ইট। মনসিওর, হ্যাভ এ ড্রিঙ্ক, আই এম থার্স্টি। নিজের জন্য এক প্যাক হুইস্কি এবং মেয়েটির জন্য শ্যাম্পেনের অর্ডার দিল রানা। বসল ওরা মুখোমুখি। গতকালের সেই বেয়ারাটা গ্লাস দুটো রেখে গেল টেবিলের উপর। রানাকে জিজ্ঞেস করলো, ডিনার খাবি কিনা? গতকাল মোটা বকশিস পেয়ে লোভ হয়ে গেছে বেটা। হাসল রানা, চাইল মেয়েটার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে। মাথা নাড়ল মেয়েটা, বলল, আমাদের ওখানে আপনার স্পেশাল ডিনারের ব্যবস্থা করা হয়েছে। এখানে খেয়ে নিলে নিরাশ হবেন আপনার হোস্ট। বেয়ারাকে বারণ করে দিয়ে ফিরল রানা মেয়েটির দিকে। ওখানে ড্রিঙ্কের ব্যবস্থা নেই বুঝি? হাসলো সুইথি। আছে, সব ব্যবস্থায় আছে। আপনার মালপত্র এতক্ষণে পৌঁছে গেছে। চমৎকার একটা এয়ার কন্ডিশনড কামরার ব্যবস্থা হয়েছে। অতিথিদের যত্ন আত্মীর ত্রুটি রাখেন না হোসেন। আপনার আরামের দিকে লক্ষ্য রাখার ভার দেওয়া হয়েছে আমার উপর। আপনার সব ধরনের আরামের ব্যবস্থা করতে হবে আমাকে। প্রয়োজন হলে ঘুমাতে হবে আপনার সাথে। কাজে কিছুটা আলাপ করে আপনাকে একটু ঘনিষ্ঠভাবে বুঝে নেওয়ার সুযোগটা গ্রহণ করলাম। 5-10 মিনিটের এদিক ওদিক কিছুই মনে করবেন না হোসেন। হঠাৎ রানার চোখ পড়ল শান্ত ভ্রমণ সেরে ইনভ্যালিড চেয়ারটা ঠেলে ওপাশের কাচের দরজা দিয়ে ঢুকছে মিসেস গুপ্ত। আজ হয়ে বসে আছে সরেজ গুপ্ত। রানার উপর চোখ পড়ল মিসেস গুপ্তের। ভয় পেল রানা। এখন যদি কোনো রকমে প্রকাশ পায় যে ওরা পরস্পরকে চেনে, তাহলে সহজেই বেরিয়ে যাবে গতকাল নানকিন হোটেলে কেন এসেছিল রানা। আর এইটুকু জানতে পারলেই আগাগোড়া সব ব্যাপার ফাঁস হয়ে যাবে। উষনের পক্ষে গুপ্ত দম্পতির সত্যিকার পরিচয় বের করা বড়জোর 10 মিনিটের কাজ। ওরা ভারতীয় এজেন্ট, এটুকু জানতে পারলেই বাকিটুকু বুঝিয়ে নিতে কষ্ট হবে না কারো। অস্বস্তিকর কয়েকটি সেকেন্ড কাটালো না। ভুল করল না মিসেস গুপ্ত। চিনতে পারার কোন রকম লক্ষণ প্রকাশ পেল না ওর চাহনিতে। দৃষ্টি তার সরে গেল রানার উপর থেকে, স্থির হলো অন্য একটা যুবকের মুখের উপর। মনে মনে হাসলো রানা মিসেস গুপ্তের অতৃপ্ত স্ত্রীর ভূমিকায় তুলনাহীন অভিনয় দেখে।
কপাল থেকে একগুচ্ছ অবাধ্য চুল সরিয়ে ইনভ্যালিড চেয়ার ঠেলে নিয়ে লিফটে উঠে গেল সে। শ্যাম্পানের অবশিষ্ট অংশটুকু এক ঢোকে গিলে নিয়ে গড়ি দেখল সুইথি। বলল, চলো ওঠা যাক। রানা বলল, আরেক গ্লাস আনতে বলি? নো থ্যাংক ইউ, বেশি দেরি করলে আবার রেগে যাবেন আপনার হোস্ট। ব্যাস, এক গ্লাস শ্যাম্পেনেই সব বোঝা হয়ে গেল আপনার? কিছুটা হলো হাসল মেয়েটা। বাকিটুকু বুঝে নেব গভীর রাতে। আপনি যেভাবে বলছেন তাতে এখনই জিভে পানি এসে যাচ্ছে আবার। বিল চুকিয়ে দিয়ে উঠে বলল রানা। একটা দুধ সাদা মার্সিডিজ 220 এসে দাঁড়ালো ফুটপাত ঘেঁষে। পেছনের দরজা খুলে দিল সোপা। উঠে বসলো ওরা। রাজহংসের মতো বেশি চলল মার্সিডিজ বেঞ্চ রেঙ্গুনের উজ্জ্বল আলোকিত রাজপথ ধরে। ঘনিষ্ঠ হয়ে এলো সুইথি। রানার ডান হাতটা তুলে গাড়ির পেছন দিয়ে ঘুরিয়ে আনলো সামনে। মাথাটা এলিয়ে দিল রানার কাঁধে। চিকচিক করছে চোখ দুটো, ঠোঁট ফাঁক হয়ে আছে, চকচকে সাদা দাঁত দেখা যাচ্ছে। আলতো করে কামড় দিল সে রানার ঘাড়ের পাশে। শিরশির করে উঠল রানার সর্বশরীর অদ্ভুত এক রোমাঞ্চে। ঘাড় ছেড়ে দিয়ে এখন রানার ঠোঁট খুঁজছে সুইথির লজেন্সের মতো ঠোঁট। উরুর উপর থেকে সরে গেছে সাও। রানার বাম হাতটা টেনে নিল সে পর্সা উরুর উপর। পেয়ে গেছে সে রানার ঠোঁট। গরম নিঃশ্বাস পড়ছে রানার গালে। কিন্তু বোধ শক্তি লোপ পেল না রানার। কোন রাস্তা দিয়ে কোন দিকে চলেছে সেদিকে সোজাগ দৃষ্টি রেখেছে। প্রকাণ্ড সেক্রেটারিয়েট বিল্ডিং এর বাম পাশ দিয়ে বাঁয়ে মোড় নিল গাড়িটা। জুবিলি হল পেরিয়ে এগিয়ে এলো আরো একটা পরিচিত রোমান ক্যাথলিক ক্যাথেড্রালের পাশের বাইলেন দিয়ে এসে দাঁড়ালো 15 তলা ইয়ানলাও ডিপার্টমেন্টাল স্টোরের আন্ডারগ্রাউন্ড কার পার্কের সামনে। একটা গাড়ি বেরিয়েছিল, সেটা বেরিয়ে যেতেই নেমে গেল ওরা ভেতরে। দুপাশে অনেকগুলো গাড়ি পার্ক করা আছে, কিন্তু খালি স্পেসও আছে। কোথাও না থেমে সোজা এগিয়ে গেল মার্সিডিজ। কার পার্কের শেষ প্রান্তে পৌঁছুতেই ধীরে ধীরে খুলে গেল একটা স্টিলের দরজা। খুব সম্ভব উসেনের ব্যক্তিগত কার পার্ক। কালো একটা সিট্রন ডিএস দাঁড়িয়ে রয়েছে গম্ভীর মুখে। থেমে দাঁড়ালো দুধ সাদা মার্সিডিজ। আগেই সামলে নিয়েছে সুইথি। নেমে পড়ল রানা ওর পিছু পিছু। এই পুরো বিল্ডিংটা উসেনের? জিজ্ঞেস করল রানা। হ্যাঁ, তবে সবচেয়ে উপরের দুটো তলা ছাড়া সবাই ভাড়া দেওয়া হয়েছে। এরকম আরো কয়েকটা দালান আছে ও রেঙ্গুনে আর মান্দালয়। আসুন এই দিকে। লিফটের দিকে এগুলো সুইথি, এগুলো রানাও। স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বেগে উপরে উঠতে শুরু করলো লিফট। এত স্পিডের জন্য মানসিক প্রস্তুতি ছিল না রানার। ওর মনে হলো ইঞ্চি 3 কমে গেছে ওর দৈর্ঘ্য। 14 তলায় থামলো লিফট। নিঃশব্দে খুলে গেল দরজা। নীল কার্পেট বেছানো একটা লবি, ঝকঝকে সাদা চেয়ার, দেওয়াল। একটা কাচের দরজায় পেরিয়ে পৌঁছল ওরা আধুনিকতম ফার্নিচারে সুসজ্জিত মস্ত একটা ড্রয়িং রুমে। কার্পেটের রং পাল্টে লাল হয়ে গেছে। 6 ইঞ্চি পুরু ফোম রবারের উপর কালো চামড়া মোড়া সোফা। একই ডিজাইনের 3 সেট সোফা 3 ভাবে সাজানো আছে। অপূর্ব কারুকাজ করা গোটা কয়েক ভার্মা টিকের চেয়ার এবং টেবিল। ঘরের কোণে চমৎকার কারুকার্য করা ভার্মাটিকের অর্ধচন্দ্রাকৃতি কাউন্টার। তার ওপাশে স্বয়ংসম্পূর্ণ একটা মিনি চেয়ার বার। দেওয়ালের গায়ে ফ্রেমে বাঁধানো পৃথিবীর বিখ্যাত কয়েকটা পেন্টিং। ঘরের 3 কোণে 3টে ফ্লাওয়ার বাসে প্রকাণ্ড 3টে তাজা ফুলের তোড়া। দক্ষিণ দেওয়ালে একটা 8 ফুট বাই 16 ফুট কাচের জানালা। গোটা রেঙ্গুন শহরটা দেখা যায় ওখানে দাঁড়িয়ে। উসেনের মধ্যে যে আশ্চর্য এক সৌন্দর্য প্রেমিক রয়েছে সেটা টের পেয়ে গেছে বেশ খানিকটা। দমে গেল রানা, কারণ ও জানে যত রকমের দস্যু বা আইন অমান্যকারী অপরাধী আছে তার মধ্যে ভয়ঙ্করতম হচ্ছে রুচিশীল সৌন্দর্য প্রেমিকেরা। দু একটা ব্যাপারে এরা আশ্চর্য রকমের কোমল, কিন্তু অন্যান্য ব্যাপারে এদের চেয়ে নিষ্ঠুর আর হৃদয়হীন। এক কথায় পিশাচ, দ্বিতীয়টি পাওয়া ভার। এরা করতে পারে না এমন কাজ নেই, নামতে পারে না
এমন নিচ নেই। এদের উপরের প্রলেপ দেখলে কেউ কল্পনাও করতে পারবে না কত বড় ভয়ঙ্কর শয়তান বাস করে এদের বিকৃত মস্তিষ্কের ভিতর। পিসারো, মডিগলিয়ানি, গগা আর পিকাসো দেখে বিন্দুমাত্র মুগ্ধ হতে পারল না রানা, বরং আশঙ্কায় ছেয়ে গেল মনটা। ভয়ঙ্কর দ্রুত হয় অপরাধ জগতের এইসব আতেলে কচুয়ালরা রানা কি পারবে ওর চোখ পাকে দিয়ে কাজ উদ্ধার করতে? কি ভাবছেন? হাসলো সুইটি মিষ্টি করে। ওরকম আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন কেন? বসুন, কি খাবেন? হুইস্কি না কোনো ককটেল? কিছুক্ষণের মধ্যে এসে যাবেন মিস্টার হুসেন। অতিথিকে শুকনো মুখে রেখেছি জানলে ভয়ানক চটে যাবেন উনি আমার উপর। হাসলো রানা, বসে পড়ল একটা সোফায়, বলল, একটা ককটেল হলে মন্দ হতো না। সস্তা কোনো শ্যাম্পেন আছে আপনাদের কাছে? আমি সস্তার কোনো কারবার করি না মিস্টার আব্বাস মির্জা। একটা ঘম ঘমে কণ্ঠস্বর বেশি হলো রানার পিছন দিক থেকে। নির্বোধ আর অক্ষমেরা সবকিছুর মূল্য নিয়ে মাথা ঘামায়। পেছন পিলল রানা। দেওয়ালের গায়ে একটা দরজা নিঃশব্দে খুলে গেছে। কখন চৌকাঠের উপর দাঁড়িয়ে আছে ডাবল ব্রেস্টেড নীল মোহামেও সুইট পরা দীর্ঘদেহী এক পুরুষ। রানার চেয়ে অন্তত 6 ইঞ্চি বেশি লম্বা, সরু কোমর, প্রশস্ত কিন্তু আড়ষ্ট কাঁধ, পিঠটা একেবারে খাড়া। মুখ দেখে বয়স বুঝবার উপায় নেই। 40 থেকে 60-এর মধ্যে যে কোনো বয়স হতে পারে। প্রকাণ্ড মাথা ভর্তি ঘন পাকা চুল, দার্শনিকের মতো এলোমেলো, চোখে অত্যন্ত গাঢ় সবুজ রঙের সানগ্লাস। ওটার হ্যান্ডেল থেকে একটা সরু তার গিয়ে ঢুকেছে কোটের ব্রেস্ট পকেটে। আর গল্প কবিতা অনুসারে আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।